G7 সম্মেলনে ট্রাম্প মোদির বৈঠক এবং ট্রাম্পের ভারত সফরের ঘোষণার পরদিনই শেখ হাসিনা কেন দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন? কিভাবে এই আত্মবিশ্বাস পাচ্ছেন শেখ হাসিনা? এর পেছনে কি কাজ করছে বড় কোনো বিশ্বশক্তির গ্রিন সিগন্যাল, বিশেষ করে ওয়াশিংটনের? যদি তিনি ফিরে আসেন তবে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন ঝড় উঠবে? জ্বালা জ্বালা অন্তর পুরে ছারখার। এরা শেখ হাসিনাকে জমের মতো ভয় পায়। এরা চায় না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কারণ উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশে সুনামি বয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের বর্তমান সরকার কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশের কোনো প্রশাসন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, কেউ কিচ্ছু করতে পারবে না। টাইম ম্যাগাজিন শেখ হাসিনা যে প্রক্রিয়া ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিল, তার অনেক কিছুই এখন ভুলে যাচ্ছে। সরকার কি সেই প্রক্রিয়াগুলোর গতি রোধ করতে পারবে? আবার শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার যখন বিচলিত, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে আবারও দেশব্যাপী মিছিলের ঘোষণা এসেছে। এনসিপির অনেক টোকাই সমন্বয়করা এই বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে নিয়েছে এবং তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একদিন আগে মাহফুজ আলম বক্তব্য দিচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে প্রথম টার্গেট আমিই হব। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। কোনো ধোঁয়াশা নয়, কোনো লুকোছাপা নয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন দেশে ফেরার সুনির্দিষ্ট রোডম্যাপ। কিন্তু প্রশ্ন হলো, মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দল নিষিদ্ধ থাকার পর কিভাবে এই আত্মবিশ্বাস পাচ্ছেন শেখ হাসিনা? এর পেছনে কি কাজ করছে বড় কোনো বিশ্বশক্তির গ্রিন সিগন্যাল, বিশেষ করে ওয়াশিংটনের? G7 সম্মেলনে ট্রাম্প মোদির বৈঠক এবং ট্রাম্পের ভারত সফরের ঘোষণার পরদিনই শেখ হাসিনা কেন দেশে ফেরার দিনক্ষণ ঘোষণা করলেন? দেশ ত্যাগের পর কেটে গেছে প্রায় 2 বছর। যে দেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই বাংলাদেশেই এখন তার কপালের উপর ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। নিষিদ্ধ করা হয়েছে তার দল আওয়ামী লীগকে। রাজনৈতিক জীবনের সবচেয়ে অন্ধকার এবং কঠিনতম সময় পার করছেন শেখ হাসিনা। কিন্তু রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। সমস্ত প্রতিকূলতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিল্লির নির্বাসিত জীবন থেকে গর্জে উঠলেন শেখ হাসিনা। বললেন, আমি এ বছরই দেশে ফিরব। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সাংবাদিকের সোজা প্রশ্ন ছিল, সবুজ সংকেত ছাড়া যেখানে আপনার বিরুদ্ধে ফাঁসির আদেশ রয়েছে সেখানে দেশে ফেরা কতটা বাস্তবসম্মত? জবাবে শেখ হাসিনা যা বললেন তা গভীর রাজনৈতিক চালের ইঙ্গিত দেয়। শেখ হাসিনা বলেছেন, তার ফেরা কোনো ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা নয়, এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার এবং আইনের শাসন ফিরিয়ে আনার লড়াই। তার দাবি, আওয়ামী লীগ কেবল একটি দল নয়, এটি একটি শক্তি। তিনি দেশের বিচার ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ করে বলেছেন, এই মৃত্যুদণ্ডের রায় রাজনৈতিক প্রতিহিংসার অংশ। দলটিকে নেতৃত্বশূন্য করতে এ অসাংবিধানিক প্রক্রিয়া চালানো হয়েছে। একই সঙ্গে তিনি দেশের ভেতরে বর্তমান পরিস্থিতিকে নিশানা করেছেন। স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যে কোনো হামলা স্বাধীনতার মূল চেতনাতে আঘাত। অর্থাৎ দেশের বর্তমান সরকারের দুর্বলতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আন্তর্জাতিক মহলে তুলে ধরে নিজের ফেরার যৌক্তিকতা প্রমাণ করতে চাইছেন তিনি। এবার আসা যাক সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে। শেখ হাসিনা হুট করেই এ বছরে দেশে ফেরার সুনির্দিষ্ট রোডম্যাপ কেন ঘোষণা করলেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এর পেছনে রয়েছে এক বিশাল আন্তর্জাতিক দাবার চাল, বিশেষ করে ওয়াশিংটন এবং দিল্লির মধ্যকার নতুন রসায়ন। চলুন তারিখগুলো মিলিয়ে নেওয়া যাক। গত 17 জুন অনুষ্ঠিত হয়ে গেল G7 শীর্ষ সম্মেলন। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ বৈঠক হয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওয়াশিংটন ও দিল্লির মধ্যে যে চরম মতবিরোধ চলছিল তা এক ধাক্কায় কর্পূরের মতো উড়ে গেছে। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো, গত 27 জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন যে আগামী বছরের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সফরে যাচ্ছেন। আর ঠিক তার পরদিনই অর্থাৎ 28 জুন এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ঘোষণা করলেন তার দেশে ফেরার সুনির্দিষ্ট বার্তা। সময়রেখাটা খেয়াল করুন, এটি কি কেবল কাকতালীয়, নাকি ভারত ও আমেরিকার মধ্যকার বরফ গলে যাওয়ার পর দিল্লি থেকে ঢাকাকে লক্ষ্য করে কোনো মাস্টার প্ল্যান সাজানো হচ্ছে? বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতির ঠিক পরদিনই শেখ হাসিনার এই আত্মবিশ্বাসী হুঙ্কার
প্রমাণ করে পর্দার আড়ালে হয়তো বড় কোনো গ্রিন সিগন্যাল চলে এসেছে। মার্কিন গ্রিন সিগন্যাল ছাড়া এই মুহূর্তে শেখ হাসিনার এমন বক্তব্য দেওয়া প্রায় অসম্ভব। শেখ হাসিনার এই ঘোষণা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। দলটির শীর্ষ নেতৃত্ব যখন আত্মগোপনে বা জেলে, তখন দলনেত্রীর এই ঘোষণা কর্মীদের রাজপথে নামার টনিক হিসাবে কাজ করতে পারে। শেখ হাসিনা খুব কৌশলের সঙ্গে বাংলাদেশের সমসাময়িক দুর্বল জায়গাগুলোতে আঘাত করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাকে তিনি দেশের নাজুক অবস্থা হিসেবে ব্যবহার করেছেন। তিনি বিশ্ববাসীকে বোঝাতে চাচ্ছেন তার অনুপস্থিতিতে বাংলাদেশ একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত হচ্ছে। আর এই বয়ান তৈরিতে ভারতের মিডিয়া এবং কূটনৈতিক মহল তাকে পর্দার আড়াল থেকে বড় ধরনের সহযোগিতা দিচ্ছে। রাজনীতি সম্ভাবনার খেলা। ইতিহাস বলে নির্বাসন থেকে ফিরে এসে রাষ্ট্র ক্ষমতায় দখলের বহু নজির পৃথিবীতে রয়েছে। শেখ হাসিনার এই ঘোষণা কোনো ফাঁকা আওয়াজ নয়, বরং এর পেছনে রয়েছে অত্যন্ত গভীর ভূ রাজনৈতিক সমীকরণ। ট্রাম্পের নতুন আমেরিকা এবং মোদির শক্তিশালী ভারতের মধ্যে বোঝাপড়ায় নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভাগ্য। কিন্তু শেখ হাসিনা কি পারবেন সব বাধা পেরিয়ে এই বছরই বাংলাদেশের মাটিতে পা রাখতে? যদি তিনি ফিরে আসেন, তবে বাংলাদেশের রাজনীতিতে কি নতুন ঝড় উঠবে? বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিয়েছেন এবছর বাংলাদেশে ফিরবে। এর আগেও তিনি ঘোষণা দিয়েছেন তিনি খুব দ্রুত মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন। গত কয়েকদিন পূর্বে একদম স্পেসিফিক তিনি বলেই দিয়েছেন এবছর তিনি বাংলাদেশে ফিরবেন। এরপর থেকে আন্তর্জাতিক বিশ্বের প্রায় 90টির উপরে গণমাধ্যমে ছাপা হয়েছে সাবেক প্রাইম মিনিস্টার বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা এবছর বাংলাদেশে ফিরবেন। তিনি ভারতীয় গণমাধ্যম এনডিটিভি কে দেওয়া এক সাক্ষাৎকারে সেটা জানিয়েছেন। এগুলা দেখলে তো জ্বলে না। বাংলাদেশে শেখ হাসিনার বক্তব্য যাতে কেউ প্রচার করতে না পারে সেই বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার নিষেধাজ্ঞা দিয়ে গেছে, বিএনপি সেটা এখন অব্যাহত রেখেছে। এখন বাংলাদেশের গণমাধ্যমও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে চমৎকার ভাবে সংবাদ ছাপাচ্ছে। কিছু কিছু জামাতি গণমাধ্যম যেমন নয়া দিগন্ত, RTV এরা নেগেটিভ ভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। কিন্তু মোটা দাগে চিন্তা করলে, বৃহৎ আকারে চিন্তা করলে বাংলাদেশের অসংখ্য গণমাধ্যম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে অসংখ্য সংবাদ প্রকাশ করেছে, যেগুলা বর্তমান সরকারের গায়ে লেগেছে, তাদের আতে ঘা লেগেছে। কারণ ওই যে জ্বালা অন্তর জ্বালা, একজন প্রাইম মিনিস্টার তার প্রথম সফর হলো মালয়েশিয়া, এরপর চীন, এইসব নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম কোনো গুরুত্ব দিল না, তারা এইসব সংবাদ প্রকাশ করলো না। এগুলা গায়ে লাগার মতো কথা না। সাবেক প্রেসিডেন্টের পুত্র, সাবেক প্রাইম মিনিস্টারের পুত্র প্রধানমন্ত্রী হয়েছে, সে প্রথম সফরে গেল, সেগুলো আন্তর্জাতিক গণমাধ্যম কভার করলো না। কিন্তু ফ্যাসিস্ট, তাদের ভাষায় ভারতে অবস্থানকারী সাবেক প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরবেন, এই সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক লিড নিউজ হচ্ছে। রয়টার্সের মতো গণমাধ্যম চারবার এই সংবাদ কয়েক ঘন্টার ব্যবধানে তারা প্রকাশ করছে। এগুলা দেখলে তো তারেক রহমানের জলে, তারেক রহমানের একটা বাসুর আছে, রূপী বাসুর আছে, যেটার নাম ডাক্তার জাহিদুর রহমান, বিশিষ্ট টক শো বিশ্লেষক। গত কদিন পূর্বে ভারত ইমিগ্রেশনে গিয়ে উস্টাকে ফিরে এসেছে না? এই জঙ্গি, এই ব্যক্তিকে দেখলে আমার কেন জানি গা ঘিনঘিন করে। জানি না, কোনো মানুষকে দেখলে আসলে এই ধরনের কথা বলা ঠিক না, কিন্তু এই এমন একটা ক্যারেক্টার, এর চেহারা দেখলে আমার মনে হয় একটা জঙ্গি, একে দেখলেই মনে হয় একটা বিকৃত মানসিকতার ব্যক্তি। এই জঙ্গি জাহিদুর রহমান বক্তব্যের সময় সে বলেছে পলাতক হাসিনার কোনো খবর প্রকাশ করা যাবে না, জাহিদুর রহমান, এবং যারা খবর প্রকাশ করবে, প্রচার করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। মানে চিন্তা করেন ভয়ের জায়গাটা ঠিক কোথায়। একজন সাবেক প্রধানমন্ত্রী ভারতে বসে সাক্ষাৎকার দিচ্ছেন, তার সাক্ষাৎকার বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ করা যাবে না, প্রচার করা যাবে না। এটা কি ফেসিজম না? মানে ফেসিজম কাকে বলে আমাকে একটু বলেন না, শুনি। জাহিদুর রহমান, এক মাঘে শীত যায় না, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, এদেশে আবহাওয়া বদল হতে খুব বেশি সময় লাগে না। এক মুখে কত কথা বলবা তোমরা বলো ভারতের সাথে কূটনৈতিক ভাবে কথা হয়েছে, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। বলো নাই? স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন বলেছে, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা বলেছে, মির্জা ফখরুল বলেছে, শেখ হাসিনাকে নিয়মতান্ত্রিক উপায়ে বাংলাদেশে ফিরিয়ে এনে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে যেই 663টি মামলা করা হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মধ্য দিয়ে তার মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, এই রায় বাস্তবায়ন করার জন্য তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেই এট এনি কস্ট। এরপর কি হলো? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই বললেন তাকে পাসপোর্ট দেওয়া হোক, কারণ তার পাসপোর্ট বাতিল করে দেওয়া হয়েছে। তাকে বাংলাদেশে ফেরার জন্য যে জেলে তাকে রাখা হবে সেই জেল ঠিকঠাক করা হোক, বলেছেন না? ওপেন ঘোষণা দিয়ে বলেছেন। যদি এই সরকারের সৎ সাহস থাকে, যদি এই সরকারের দম থাকে, তাহলে জেল প্রস্তুত করুক, ওনার পাসপোর্ট ওনাকে ফিরিয়ে দিক। পারবে? পারবেন না। পারবে এটাই বাংলাদেশের মানুষকে ঘোল খাওয়াতে, বাংলাদেশের মানুষকে বলবে ভারত শেখ হাসিনাকে দিচ্ছে না। আরে বেটা, শেখ হাসিনা নিজেই ভারত থেকে আসার জন্য বারবার আহ্বান জানাচ্ছে, উনাকে কোন জেলে রাখা হবে সেই জেল প্রস্তুত করার জন্য উনি আহ্বান জানাচ্ছেন। উনি
মামলা লড়ার জন্য প্রস্তুত, আত্মপক্ষ সমর্থন করার জন্য তো সুযোগ তাকে দেওয়া হয়নি। এগুলো হচ্ছে মূলত নাটক। এই যে মিডিয়াতে বলবে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, আবার বলবে শেখ হাসিনাকে আমরা ফিরিয়ে এনে তার শাস্তি নিশ্চিত করব, কিন্তু প্রকৃতপক্ষে এরা শেখ হাসিনাকে জমের মতো ভয় পায়। এরা চায় না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, কারণ উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশে সুনামি বয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? উনি বাংলাদেশে ফিরে আসলে বাংলাদেশের বর্তমান সরকার কোনো কিছুই, কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। বাংলাদেশের কোনো প্রশাসন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, কেউ কিচ্ছু করতে পারবে না। কারণ ঢাকা শহর থেকে শুরু করে সারা বাংলাদেশে জনস্রোত বয়ে যাবে। এর একটাই কারণ, গত 2.5 বছরে বাংলাদেশের মানুষ হারে হারে টের পেয়েছে, তাদের উপলব্ধি হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল। এই বাংলাদেশের অসভ্য মানুষকে পরিচালনা করতে শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব এখন পর্যন্ত সৃষ্টি হয় নাই। বাংলাদেশের একই সাথে অর্থনীতি, একই সাথে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো, একই সাথে শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, গার্মেন্টস খাত, বাংলাদেশের কৃষি খাত, সবকিছুকে সহজভাবে, স্বাভাবিকভাবে, সঠিকভাবে পরিচালনা করার জন্য শেখ হাসিনার বুদ্ধিমত্তা, শেখ হাসিনার বিচক্ষণতা, শেখ হাসিনার নেতৃত্ব গুণের কোনো বিকল্প নাই। এটা বাংলাদেশের মানুষ গত 2.5 বছরে হারে হারে টের পেয়েছে। সুতরাং এই জনস্রোতকে সামাল দেওয়া এই সরকারের পক্ষে কখনোই সম্ভব না, এবং সে কারণে তারা কখনোই স্বাভাবিক প্রক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে দেবে না। ওনাকে পাসপোর্টও দেওয়া হবে না, ওনাকে কোন জেলে রাখা হবে সেটাও ঠিক করা হবে না। সুতরাং ডক্টর জাহিদুর রহমান, দিন কিন্তু বদল হবে, আর দিন বদলালে কি হতে পারে সেটা নিশ্চয়ই তোমার খুব ভালোভাবে জানা আছে। কোনো হুমকি ধামকি না, বাস্তবতা। প্রথমত, শেখ হাসিনা দেশে আসা নিয়ে যে সাক্ষাৎকারটি দিয়েছে ভারতীয় মিডিয়াতে, সেই বিষয়টা বাংলাদেশের সরকার খুবই গুরুত্ব সহকারে নিয়েছে, এবং এনসিপির অনেক টোকাই সমন্বয়করাও এই বিষয়টাকে অনেক গুরুত্ব সহকারে নিয়েছে, এবং তাদের হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। গতকালকে দেখতে পেলাম বর্তমান সরকারের তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান আওয়ামী লীগের বিভিন্ন বিষয় প্রচার প্রচারণা নিয়ে মিডিয়াকে ঘুরিয়ে ফিরিয়ে একটি টেকনিক্যালি হুমকি দিয়ে দিয়েছে। বলেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সো আওয়ামী লীগের কোনো কিছু নিয়ে এবং শেখ হাসিনার কোনো বিষয় নিয়ে মিডিয়াতে যাতে কোনো প্রচার প্রচারণা না হয়। শুধু তাই নয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরও কিন্তু শেখ হাসিনার বিষয়কে নিয়ে তিনি অনেকদিন পরে মিডিয়ার সামনে এসে বক্তব্য দিয়েছে। তিনি বলছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, আদালতে ওনার মামলা ফেস করুক, আমরাও চাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক। অন্যদিক দিয়ে একদিন আগে মাহফুজ আলম বক্তব্য দিচ্ছে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে প্রথম টার্গেট আমিই হব। তিনি বোঝানোর চেষ্টা করেছে যে আমি মেটিকুলাস ডিজাইন করেছি, আমি মেন এই গণ অভ্যুত্থানে হত্যাকর্তা, তাই শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাকেই টার্গেট করবে। আরে বেটা, তোর মতো চুনুপুটিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং শেখ হাসিনা মাথায়ও রাখে না। শেখ হাসিনা বাংলাদেশে ঢুকলে তোর মতো এরকম অনেক মাহফুজ আলম অটোমেটিক্যালি গায়েব হয়ে যাবে। টার্গেট করার কিছুই নেই। শেখ হাসিনা এখনো বাংলাদেশে আসে নাই, শুধু ইন্ডিয়ার একটা নিউজ চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছে এবং টেলিগ্রামের মধ্যে বারবার বলছে আমি বাংলাদেশে 6 মাসের মধ্যে ফিরবো, মাথা উঁচু করে ফিরবো। এই সকল বিষয়গুলো নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই তোরা ভয়ে এই সকল বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছ। এবং সরকারের পক্ষ থেকে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তারাও বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া শুরু করেছে। আমার কথা হচ্ছে, শেখ হাসিনা যদি এতই ভ্যালুলেস হয়, আওয়ামী লীগ যদি বাংলাদেশে নাই থাকে, আওয়ামী লীগ যদি বাংলাদেশে একেবারে ভেনিশি হয়ে যায়, তাহলে তার বক্তব্য নিয়ে এত ভয় কেন? তার বক্তব্য মিডিয়াতে প্রচার নিয়ে এত ভয় কেন? বাংলাদেশের সকল মিডিয়াতে আওয়ামী লীগের প্রচার প্রচারণা, শেখ হাসিনার প্রচার প্রচারণা বন্ধ করে দিলেও কি আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে? কোটি কোটি যে আওয়ামী লীগের ভক্তরা আছে, আওয়ামী লীগকে ভালোবাসে, তাদের ফেসবুক আইডি কোথায় যাবে? তারা তাদের অনলাইন অ্যাক্টিভিটি কোথায় যাবে? তারা তো প্রচার প্রচারণা চালিয়ে যাবে, সেগুলো তো বন্ধ করা যাবে না। যারা বিদেশে বসে আছে তারা তো প্রচার প্রচারণা করে যাবে। সো আওয়ামী লীগের প্রচার প্রচারণা করা অসভ্য বললেই চলে। এবং শেখ হাসিনা দেশে ফিরে আসার কথা শুনে এরকম মাহফুজ আলমের মতো যে সকল টোকারা আছে, তারা ভয়ে এখন রাতে ঘুমাতে পারে না। এই জীবন থাকার থেকেও না থাকাই ভালো, যে সারাদিন আমাকে ভয় নিয়ে ঘুমাতে হবে। তা না হলে তোমার হঠাৎ করে বক্তব্য দেওয়ার মানেটা কি? তোমার যদি ভয় না থাকে, তাই নয় কি শেখ হাসিনা দেশে ফিরার আগেই দেখবা তোমরা বাংলাদেশে আর নাই। তোমরা সকলেই 2 মাস আগে গায়েব হয়ে গিয়েছো। কেউ সুইজারল্যান্ড, কেউ অস্ট্রেলিয়া, কেউ সিঙ্গাপুর, কেউ কাতার, কেউ দুবাই, কেউ ওমান, বিভিন্ন জায়গায় তোমরা পালিয়ে যাবা। এবং বিএনপির অনেক নেতাকর্মীরা এবং বিএনপির অনেক এমপি মন্ত্রী বড় বড় গালবাজি করে না আওয়ামী লীগ নিয়ে, যে বাংলাদেশে তো আওয়ামী লীগ নাই, আমরা তো কোথাও আওয়ামী লীগকে দেখতে পাই না। আওয়ামী লীগের ক্ষমতায় আসা লাগবে না, শেখ হাসিনা শুধু বাংলাদেশে ফিরে আসুক এবং আওয়ামী লীগের রাজনীতিটা শুধু বাংলাদেশে সচল হোক। দেখবেন যে বিএনপির এই সকল মন্ত্রীরা সবার আগে দেশ থেকে ভাগবে। আর আরেকটা আপনাদেরকে কথা বলে দিতে চাই, 5 আগস্ট আওয়ামী লীগের যে ভয়াবহ পরিণতি হয়েছে কিছু রাজনৈতিক ভুল সিদ্ধান্তের কারণে, এই বিএনপির 5 আগস্টের পরে এবং 12ই ফেব্রুয়ারি মামুরা এবং ভাগিনাদের নির্বাচনের ফলে যে ভুল সিদ্ধান্তগুলো বিএনপি নিয়েছে রাজনৈতিকভাবে, আওয়ামী লীগের থেকেও 10 গুণ ভয়াবহ পরিণতি হবে এই বিএনপি নেতা কর্মীদের এবং বিএনপি যে সকল এমপি মন্ত্রী আছে তাদের। কারণ আওয়ামী লীগ অন্তত পালিয়ে যেতে শীর্ষ পর্যায়ে নেতারা সক্ষম হয়েছে ভারতের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে। ভারত অনেক সাপোর্ট করেছে ওই সকল এমপি মন্ত্রীদের এবং নেতা কর্মীদের। কিন্তু বিএনপি কোথায় পালাবে?
চারদিক দিয়ে কিন্তু ভারতের বর্ডার, আর একদিক দিয়ে মায়ানমারের বর্ডার। সেই মায়ানমারের সাথেও কিন্তু বর্তমানে বাংলাদেশ সরকারের সম্পর্ক ভালো নেই, এবং এই বর্তমান বিএনপি সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো নেই। সো পালিয়ে যাওয়ার পথও কিন্তু বিএনপি সরকার বলেন, জামাত ইসলামী বলেন, এনসিপি সকল টোকাইদের বন্ধ। কি যে মেসাকার পরিস্থিতি বাংলাদেশে ঘটবে কল্পনা করতে পারবেন না। এই সকল বিষয়গুলো যাতে না ঘটে, এবং আমরা যারা যুব সমাজ আছি এই সকল বিষয়গুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, সেই কারণে আমরা বারবার ভিডিও বার্তার মাধ্যমে বিএনপি সরকারকে বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনুন। দরকার হলে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করুন, কিভাবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ফিরে আসবে, কিভাবে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে, এবং আগামী নির্বাচনে কিভাবে আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে, সে সকল বিষয়ে কথোপকথন করেন। তাহলে কিন্তু আওয়ামী লীগ যদি পরবর্তী 5 বছর বা 10 বছর পরেও ক্ষমতায় আসে, অন্তত আপনাদের সাথে ওই রকম মেসাকার পরিস্থিতি হবে না, শুধুমাত্র রাজাকার নাতিপুতিরা ছাড়া এবং এনসিপি টুকাইরা ছাড়া। অন্তত আপনারা বাংলাদেশে বুক ফুলিয়ে থাকতে পারবেন, বুক ফুলিয়ে রাজনীতি করতে পারবেন, পালিয়ে যাওয়া লাগবে না এবং গর্ত ঢুকা লাগবে না। অন্তত বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসবে, এবং মুক্তিযুদ্ধের আদর্শ চেতনায় যারা বিশ্বাস করে তারা সারা বাংলাদেশ জুড়ে বুক ফুলিয়ে চলতে পারবে। এই কারণেই তো আমাদের এত আওয়াজ তোলা, যাতে বাংলাদেশটা সুন্দরভাবে থাকে, বাংলাদেশের মানুষ শান্তিতে বাংলাদেশে বসবাস করতে পারে। এখন আপনারা কি করছেন? বাংলাদেশ বিরোধী শক্তির সাথে, পাকিস্তানপন্থী শক্তির সাথে আতাত করে তাদের কথা মতো চলছেন। আওয়ামী লীগের কার্যক্রম সংসদে বিল পাশ করে নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছেন, এদিকে সংসদে মুতা বিবাহ, ওয়াশিং মেশিন নিয়ে আলোচনা করছেন। জামাত ইসলামী যে সকল বিষয় সংসদে আপনার উপস্থাপন করে সে সকল বিষয়গুলো তারেক যে মেনে নিচ্ছে, মানে সহমত সংসদ বাংলাদেশের মধ্যে চলে অধিবেশনে, যেটাই জামাত ইসলামী উত্থাপন করে সেগুলো বিএনপি মেনে নেয়। আমরা আর মামুরা মিলে সংসদটা চালাচ্ছে এবং বাংলাদেশটা পরিচালনা করতেছে। এই সকল বিষয়গুলো জনগণ ভালোভাবে দেখছে না, এবং আন্তর্জাতিক মহলও ভালোভাবে দেখছে না। আন্তর্জাতিক মহল থেকে অলরেডি বিভিন্ন বিষয় নিয়ে চাপ সে কারণে তৈরি হয়ে গিয়েছে আপনাদের উপর, এবং ভারত কূটনীতিকভাবে যা কিছু করার তারা করেই যাচ্ছে। আর আওয়ামী লীগ সংগঠিত হয়ে ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যে কোনো মুহূর্তে বাংলাদেশে যে কোনো কিছু ঘটে যেতে পারে এই সকল বিষয়ের কারণে, কারণ বাংলাদেশ এখন স্টেবল অবস্থায় নেই, আনস্টেবল অবস্থায় আছে। একে তো দুর্ভিক্ষের অবস্থা হওয়ার পথে, অন্যদিক দিয়ে বাংলাদেশের মানুষ অনেক জায়গায় এখন কষ্ট করছে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হওয়ার কারণে। এই সরকার বাজেট দেওয়ার ফলে বিভিন্ন দ্রব্যমূল্যের দাম আরো অনেক লাগামের বাইরে চলে গিয়েছে, এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর কর দেওয়ার কারণে সে সকল বিষয় নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। সকল বিষয় নিয়ে জনগণ প্রচুর দুর্ভোগে আছে, জনগণ বিএনপি সরকারের উপর প্রচুর পেড়া। অন্যদিক দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে সেখানে মারা যাচ্ছে, যেখানে সেখানে তাদেরকে মেরে লাশ ফেলে দেওয়া হচ্ছে। এই সকল বিষয় নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরাও কাফনের কাপড় পরে রাজপথে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। আন্তর্জাতিক মহল থেকে চাপ, আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষ থেকে চাপ, এবং জনগণের পক্ষ থেকে ত্রিমুখী চাপে এই বিএনপি সরকারের অবস্থা একেবারেই 12টা বেজে যাওয়ার অবস্থা। তাই বিএনপি সরকারের এখন যদি পজিটিভ রাজনৈতিক কোনো সিদ্ধান্ত না আসে, তাহলে কিন্তু মেসাকার পরিস্থিতি হয়ে যাবে এই কিছু মাসের মধ্যে বলেন বা কিছু বছরের মধ্যে। আমি যেটা বলছি সেটা কিন্তু আগামীতে ঘটবে। সে কারণে আমাদের হয়তো বা কিছু মাস, আরো কিছু বছর অপেক্ষা করতে হতে পারে। অধৈর্য হলে চলবে না, হতাশাগ্রস্ত হলে চলবে না। খারাপ সময় শেষ হলে কিন্তু ভালো সময় আসে, এটাই হচ্ছে বাস্তবতা। যারা রাজনীতি করে এই বিষয়গুলো মেনেই রাজনীতি করতে হবে। ভালো সময় কাটিয়েছেন 15.5 বছর, এখন খারাপ সময় কাটাবেন, আবার আগামীতে আওয়ামী লীগের জন্য ভালো সময় আসবে। এটাই হচ্ছে রিয়েলিটি। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।